এখানে বলছি যে নিচের কোনটি বলের প্রভাব নয়, তাই তো? অপশন তুমি সি করেছো, আবার অ্যান্সারে দেওয়া আছে বি, এটাই অপশনে দেওয়া আছে তো, এবং এর অ্যান্সারটাও লেখা রয়েছে। একটি বল একটি চলমান বস্তুর দিক পরিবর্তন করতে পারে, বলের গতির দিক পরিবর্তন করতে পারে, তাই তো? এবার হচ্ছে চলো, এবার এটা কোনটা প্রভাব নয় বলেছে? উপাদানের পরিবর্তন করতে পারে একটি হুম, বস্তুর দিক পরিবর্তন করতে পারে, কিন্তু আচ্ছা দিয়ে অ্যান্সারটা ঠিক আছে না ঠিক নাই? মানে বি অপশনটা ঠিক, সিটা ঠিক? হ্যাঁ, মানে বি, সি এরটাই হবে অ্যান্সার, তাই তো? হুম, কিন্তু একটি বল একটি চলমান বস্তুর দিক পরিবর্তন করতে পারে। আকার আর আয়তনের পরিবর্তন করতে পারে, কিন্তু ওর উপাদান পরিবর্তন করতে পারবে না। এটার অপশনটা মার্কিং এ ভুল আছে, মানে বুঝতে পারলে কি, যেটা এখানে এবিসিডি করে দেওয়া আছে, এটা যে অ্যান্সারের মার্কটা ভুল আছে, অ্যান্সার সিটাই হবে। কারণ উপাদান তোমার ম্যাটার কি থাকে, ওইটা চেঞ্জ থাকে হয় না। মাস অফ কনজারভেশনে ফর্মুলা যেটা আছে যে বিফোর রিয়াকশন আফটার রিয়াকশন টোটাল মাস ইকুয়াল হবে, সেটা তুমি যে কোনো কম্পাউন্ডের বা যে কোনো রিয়াকশনের, রিয়াকশনের আগে যা মাস ছিল রিয়াকশন পরেও সেই একই মাস থাকবে। যেমন ধরো কার্বন প্লাস O2 যখন হিট করছো, করলে তোমার CO2 হচ্ছে, মানে যখন রিয়াক্ট করছো এখানে তুমি বল দিচ্ছ, সেটা হিট হিসাবে দিতে পারে বা ইলেকট্রোলাইসিস হিসাবে, বা হাইড্রোজেন যখন H2+O2 লিখছো, এখানে যদি তুমি ইলেকট্রোলাইসিস করো, ইলেকট্রোলাইসিস করা মানে তুমি কি এর উপর বল প্রয়োগ করছো, তো বল প্রয়োগ মানে এমনি এই ওয়ার্ড বলা হচ্ছে না, মানে এক্সটার্নালি তুমি ওর উপর ফোর্স অ্যাপ্লাই করছো। তো এইটা থেকে তুমি যখন H2O লিখছো, এইটাতে হাইড্রোজেনের মোলার মাস কত, এখানে 1 গ্রাম, মানে এখানে যেহেতু দুটো হাইড্রোজেন আছে তাই 2 গ্রাম, অক্সিজেনের হচ্ছে তোমার 16+32, তাই তো? ইকুয়ালস টু হয়ে যাচ্ছে তোমার 34 গ্রাম। তাহলে যে এখানে ওয়াটারটা যেটা আসছে 16+32, ওয়াটারটা তাহলে কত আসছে এখানে 2+16 18 ইন্টু 2 তোমার 36, তাহলে এখানে এটা ম্যাচ হলো না কেন, এখানে এটা 2 হবে, তাহলে এটা 4 গ্রাম হবে, তবে এটা 36 হবে। মানে বুঝতে পারলে না, বুঝতে পারলে না? হ্যাঁ, 16 হচ্ছে তোমার অক্সিজেনের মোলার মাস, অ্যাটমিক ওয়েট। আমার অ্যাকচুয়াল আমি যদি ব্যালেন্স করে লিখি, ব্যালেন্সটা হচ্ছে তোমার এইটা, এখানে হচ্ছে তোমার 2H2, এইটা হচ্ছে তোমার ব্যালেন্সড ইকুয়েশন, 2H2+O2+H2O। হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 1, অক্সিজেনের হচ্ছে তোমার 16, এখানে হচ্ছে হাইড্রোজেন H2, মানে দুখানা অ্যাটম আছে, তার আগে হচ্ছে তোমার 2 আছে, সেই জন্য এখানে 4 হলো, আর এখানে অক্সিজেন O2 আছে, মানে 16, 16 ইন্টু 2 32,
তাহলে অ্যাড করলে হয়ে যাচ্ছে তোমার 36 গ্রাম। এটা হচ্ছে বিফোর রিয়াকশন, মানে রিয়াকশন হওয়ার আগে ছিল। আর আফটার রিয়াকশন পরেও সেই 36ই হচ্ছে, কারণ ওয়াটারের অ্যাটমিক ওয়েট 18 হয় মলিকুলার ওয়েট, তাহলে 2 মোল আছে, তাই হয়ে যাচ্ছে 36। এখানে যে অপশনটা আছে, হ্যাঁ বলো। হুম, হুম, পরম একক ওইটা এসআই ইউনিট, ডাইনটা এসআই ইউনিট না। মানে হ্যাঁ মানে না না না, যেটা তোমার ডাইনটা সিজিএস ইউনিট, তাই তো? পরম তাপমাত্রা কাকে বলে জানো তো? পরম তাপমাত্রা কেলভিনে বলা হয়। যখনই কোনো কিছু স্ট্যান্ডার্ড ফর্ম বলবে তখনই তোমাকে এসআই বলতে হবে। ডাইনটা সিজিএস এ, মানে ইন্টারন্যাশনালি যেটা সব জায়গায় ইউজ হয় সেটা এসআই ইউনিটটাই সব জায়গায় ইউজ হয়। বুঝতে পারলে না? বুঝতে পারলেন? সেই জন্যই নিউটনটা ইউজ হয়, ডাইনটা ইউজ হয় না। তাহলে এই কোশ্চেনটার মার্কিং এ গন্ডগোল আছে, বোঝা গেল? কি বলো? বলের ঘাত, ইংলিশ টার্ম কি? বলের ঘাত, ঘাত বল, ঘাত বল, ঘাত বল। ঠিক আছে, নেক্সট দিনে বলে দেবো, কারণ আমি ইংলিশ টার্মটা বললে বলে দেবো এক্ষুনি। হ্যাঁ বলো, দাঁড়াও এক সেকেন্ড। বলের ঘাত, বলের ঘাতটা কি হয়? বলের ঘাত না, বলি আমি। বলের ঘাত হচ্ছে তোমার কোনো বস্তুর ওপরে, আরে এটা মুভমেন্টটা, বলের ঘাত বল, আচ্ছা মোমেন্টাম হচ্ছে ভরবেগ, তাই তো? বলের ঘাত হচ্ছে তোমার এর, এটাকে একটু ছোট করে দাও, মানে তোমার এম এল, এটা এম এল টি। আচ্ছা মাত্রা কি করে লিখে জানো? হ্যাঁ, মাত্রা কি করে লেখে? এটা কি পজিটিভ কি করে লেখে? যেমন ধরো ঘাত বলে, বলের ঘাত আর ঘাত বল, এটা তুমি ক্লাস 9-এর জিনিসে বলছো। বলের ঘাত যেটা বলে, মানে হচ্ছে কোনো বস্তুর ওপরে কোনো স্থির মানের বল কিছু সময় ধরে ক্রিয়া করলে ওই বলের মান এবং ক্রিয়াকালের গুণফল, যেটা আমি এটা লিখেছি, এটা হচ্ছে তোমার
বলের ঘাত, মানে কোনো বস্তুর ওপর হচ্ছে কি বলে, কোনো বস্তুর ওপর, কোথায় গেল, কোনো বস্তুর ওপর স্থির মানের বল কিছু সময় ধরে প্রয়োগ করছো এবং ক্রিয়ার ফলে ওই বলের মান এবং ক্রিয়াকালের গুণফল। তার মানে কি হলো কি, সংজ্ঞাটা জানো? তাহলে বলের ঘাত অ্যাকচুয়ালি কি হচ্ছে, বস্তুর ভরবেগের পরিবর্তন, তাই তো। আর ঘাত বল কাকে বলছে, মানে বৃহৎ মানের কোনো বল কোনো বস্তুর ওপর অল্প সময়ের জন্য ক্রিয়াশীল হলে তাকে ঘাত বল বলে। মানে তুমি বল প্রয়োগ করলে, সেটা কিছুক্ষণ করলে, আর আর কিন্তু দিচ্ছ না, এবার এর ফলে কি হচ্ছে, বস্তু প্রায় কোনো কিছু স্মরণ ঘটছে না। মানে মানে বক্তব্য শোনো, শোনো ভালো করে, সংজ্ঞাটা জানো তো? ধরো আমি এইটা বোর্ডটা আছে, আর ধরো এই পেন্সিলটা আছে, এই পেনটা আছে, এর ওপর আমি বল প্রয়োগ করলাম, জোরে বল প্রয়োগ করলে আমার আঙুল থেকে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে তো। আমি যদি ধরে জোরে বল করলাম, এটা বেরিয়ে যাবে তো, হাত থেকে বেরিয়ে যাবে তো। তার মানে কি দাঁড়ালো, আমি এর ওপর বল প্রয়োগ করেছি, এর বল প্রয়োগ করার ফলে এইটার একটা ওয়েট আছে, তার মানে ভর আছে, এবং যখনই এটা বেরিয়ে যাচ্ছে তখন সেটা কি হয়ে যাচ্ছে, ভরবেগ হয়ে যাচ্ছে। মানে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি ভরবেগের পরিবর্তন হয় তখন ওইটাকে বলের ঘাত বলে। যদি ভরবেগের পরিবর্তন না হয়, যেমন ধরো আমি এই দেয়ালটাকে ঠেলছি, তাহলে আমি কিন্তু বল প্রয়োগ করছি, কিন্তু এই দেয়ালটার কিছু কি চেঞ্জ হচ্ছে, তার মানে বস্তুর ভরবেগের পরিবর্তন হচ্ছে না। মানে মেন কথা, কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বস্তুটির ভরবেগের পরিবর্তন হয় তখন তাকে বলের ঘাত বলে, আর যখন ভরবেগের পরিবর্তন হয় না তখন সেটা বলের ঘাত বলে, মানে ঘাত বল বলে। বোঝা গেল না, বোঝা গেল না? মানে মেন কথা, ভরবেগের যার পরিবর্তন হবে সেটা বলের ঘাত, আর ভরবেগের যার পরিবর্তন হবে না, ঘাত বল। এটা ঘাতটাকে বাংলা ইংলিশটা কি? ঘাতের ইংলিশ তো এখানে দেওয়া নেই, দেখতে হবে। ঠিক আছে, এটা ক্লাস 9-এর তো, বল ও দ্যুতি, এই চ্যাপ্টারের তো। আর এখানে আজকে যেটা ছিল দেখো, বলছে ধাতুর ওপর, এখানে বলছে যে ধাতু অধাতুগুলিকে বায়ুতে দহন করলে কি হবে। আচ্ছা, দহন মানে কি? পোড়ানো। এটা কি অক্সিজেনের উপস্থিতি হয় না অক্সিজেনের ছাড়া হয়? অক্সিজেন ছাড়াই হয়, তাই তো। মানে অ্যাকচুয়াল কমপ্লিট হচ্ছে তোমার কম্বাসন যদি হয়, মানে দহন মানে হচ্ছে তোমার কম্বাসন রিয়াকশন, যেটা হচ্ছে তোমার অক্সিজেনের প্রেজেন্সে হবে। আচ্ছা আগে বলো তো, কড়াই যেটা লোহার কড়াই, যখন ওভেনে গরম করো, তাহলে ওইটাও তো তোমার দহন করছো, মানে পোড়াচ্ছ তো, বায়ুতে দহন করছো। এবার কড়াইতে কালি কখন পড়ে, কড়াইয়ের নিচে কালি কখন পড়ে? দিয়া যখন অতিরিক্ত পুড়ে যায়, অজমি যেটা বললো এটা ঠিক বললো না ভুল বললো? কেন? মানে ধরো আমি এইটা তুমি বাড়িতে দেখছো তো, ধরো তুমি যদি ননস্টিকও ইউজ করো, বা ধরো ওভেন ছেড়ে তুমি যদি
এমনি উনুন ইউজ করে, যেটাকে কাঠ দিয়ে বা কাঠ কয়লা দিয়ে ইউজ করা হয়। যখন দেখবে মানে কাঠ কয়লা দিয়ে ইউজ করলে তোমার কালি পড়ছে, কিন্তু ওভেনে ইউজ করলে কালি হচ্ছে না। বা গ্যাসের ক্ষেত্রেও হয়, যখন গ্যাস শেষের দিকে আসে বা গ্যাসের ওই ছিদ্রগুলো যদি বুঝে যায়, মানে মানে ময়লা পড়ে পড়ে যদি বন্ধ হয়ে যায়, তাহলেও কালি আসে। যখন গ্যাস নতুন সিলিন্ডার আছে তখন কালি পড়ছে না। এর কারণ হচ্ছে যখন এই দহনটা অসম্পূর্ণ হবে তখনই কালি হবে। কারণ অক্সিজেন মানে যেমন ধরো যেই গ্যাসটা ইউজ করছো, সেটা আমি আগের দিন কি বলেছিলাম, আইসোপ্রোপেন নালে আইসোবিউটেন নালে প্রোপেন ইউজ করা হচ্ছে। তো আইসোপ্রোপেন বা তোমার বিউটেন, ওর যদি কমপ্লিট কম্বাসন হয় তাহলে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার হয়। তাহলে যখনই কার্বন কালি পড়ছে মানে তখনই ইনকমপ্লিট হচ্ছে, মানে সম্পূর্ণ দহন হচ্ছে না, সেই কারণে কালি পড়ে। তোমার তাহলে অ্যান্সার কি হবে? তোমাকে কেউ যদি এরকম, এগুলো হচ্ছে জেনারেল নলেজ, তোমাকে এরকম ভাবে কেউ জিজ্ঞেস করতেই পারে যে গ্যাস ওভেনে কড়াইকে গরম করলে কড়াইয়ের নিচে কালি পড়ে কেন? তোমার এক কথার উত্তর হবে মানে ইনকমপ্লিট কম্বাসন, মানে অসম্পূর্ণ দহন। এবার ঠিক আমরা এখানে যেটা পড়বো, এখানে আসো, এবার ধাতু ও অধাতুকে বায়ুতে দহন করলে কি ঘটে? যেমন ধরো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম ফিতাকে তোমাদের বইতে এইটা আছে, ম্যাগনেসিয়াম ফিতাকে দহন করা হচ্ছে। এই যে মানে এই যে পিকচারটা দেওয়া আছে দেখো, তোমাদের বইতেও দেওয়া আছে। একে দহন করার পর এটা যেটা পড়ে থাকছে সেটাকে টেস্ট টিউবে নেওয়া হচ্ছে, বা দহন করার পর যে ছাইটা পড়ে থাকছে। বলছে ম্যাগনেসিয়াম ফিতাকে বায়ুতে জ্বালালে একটি সাদা বর্ণের ছাই উৎপন্ন হয়, কারণ ম্যাগনেসিয়াম অক্সাইড ফর্ম হয়ে যায়। মানে অক্সিজেনের সঙ্গে ম্যাগনেসিয়ামের রিয়াকশনে কি হয়, Mg+O2, আগের দিনে লিখেছিলে MgO হয়েছিল, যেটাকে বলা হচ্ছিল ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড। তো এই ম্যাগনেসিয়াম অক্সাইড ফর্ম হচ্ছিল, এই ম্যাগনেসিয়াম অক্সাইড এর সঙ্গে বলছে ওই ছাই পাতিত জলে দ্রবীভূত করলে লাল লিটমাস, লাল লিটমাস দেখেছো, মানে লিটমাস পেপার দুটো হয়, একটা লাল আর একটা নীল। এই তো তাহলে ওইটা তো আছে, মানে নর্মাল যেটা পাওয়া যাবে, ধরো একটা নীল হয়, কখন অ্যাসিড হয় কখন বেস হয়, এখানে ছবিতে দেখো। তাহলে এই ছবিটা দেখতে পাচ্ছ তো? ফিল্টার কাগজ হচ্ছে যেমন যেটার ভেতর দিয়ে তোমার ওয়াটার পাস হয়ে যাবে বা কোনো লিকুইড পাস হয়ে যাবে, মানে কোনো তরল পদার্থ পাস হয়ে যাবে, সেটাই হবে তোমার ফিল্টার পেপার। মানে তুমি এটা ল্যাবেতে পাবে, এরকম গোল গোল হতে পারে, কারো হয়তো এরকম স্কোয়ার আকারে রয়েছে, মানে যেইটা দিয়ে অনলি সলভেন্ট মানে লিকুইডই পাস হবে, কোনো সলিড কোনো কিছু পাস হবে না। যেমন ছাঁকনি, ছাঁকনির যেমন দানাগুলো বড় থাকে, ওইটা পেপারের মতনই, ওর ভেতর দিয়ে শুধু ওয়াটারটাই পাস হবে, আর কিছু পাস হবে না, মানে বা কোনো লিকুইডই পাস হবে, সেটা হচ্ছে ফিল্টার পেপার। আর এইটা হচ্ছে লিটমাস পেপার, এইটা হচ্ছে তোমার ব্লু লিটমাস, সেটা তোমার কালারটা হয়ে যাচ্ছে রেড, এটা রেড, এটা তোমার বেসে ডুবালে হয়ে যাচ্ছে তোমার ব্লু হয়ে যাচ্ছে। তার মানে এবারে দেখো এইটা দেখতে ঠিক এরকমই, এই হাতটা যেটা ধরে আছে এটা হচ্ছে ব্লু,
আর হাতের এই যে উপরের অংশটা যেটা রেড আছে, এটা হচ্ছে তোমার রেড লিটমাস। যখনই সেটা সলিউশনে মানে তোমার ডুবাচ্ছে, তখনই ওর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্লুটা হয়ে যাচ্ছে রেড আর রেডটা হয়ে যাচ্ছে ব্লু, মানে এটা হবেই একদম। এবার বলছে যে আমি লাল লিটমাস কাগজে ডোবালে তখন লাল লিটমাসটা কি হয়ে যাচ্ছে, সেটি বর্ণটা নীল হয়ে যাচ্ছে, যেটা তোমার বইয়েতে দেখো ছোট করে এরকম দেখিয়েছে, রেড লিটমাস নিচে হাতেতে যেই সলিউশনের মধ্যে দিচ্ছে সেটা ব্লু হয়ে গেছে। তার মানে এর থেকে কি বোঝা যাচ্ছে, যে আমরা জানি যে লাল লিটমাস পেপার যদি কোনো সলিউশনের মধ্যে দিলে যদি লাল লিটমাসটা নীল কালারের হয়ে যায়, মানে নীল বর্ণের হয়ে যায়, তখন ওই সলিউশনটা অ্যাসিড হয়। তার মানে এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড ওয়াটারের সঙ্গে রিঅ্যাক্ট করছে। হ্যাঁ বুঝতে পারছি না কোনটা। হ্যাঁ তখন সেটা বেস হয়ে যাচ্ছে, তো ও অ্যাসিড বলে দিয়েছিলাম। ঠিক আছে, এটা বেস হবে, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ওয়াটারের সঙ্গে রিঅ্যাক্ট করে এটা এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ফর্ম হচ্ছে, মানে এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডেরই সলিউশনটা হচ্ছে তোমার বেসিক ইন নেচার, যেটাকে বলা হচ্ছে ক্ষারকীয়। বুঝতে পারলেন না? বুঝতে পারলেন? মানে ধাতব অক্সাইড ওয়াটারের সঙ্গে রিঅ্যাক্ট করে সেটা কি ফর্ম করছে, ক্ষারকীয় অক্সাইড। মানে আমি ক্ষার পেতে গেলে, মানে বেস পেতে গেলে, তাহলে আমাকে সেটা কি হতে হবে, মাস, সেটা কি হতে হবে, মেটাল হতে হবে। মেটাল ফর্ম করে মেটাল অক্সাইড থেকে ফর্ম হয় তোমার বেসিক সলিউশন। তার মানে মেটাল ফর্ম করে বেসিক সলিউশন, এর উল্টোটা। এইটা এই এক্সাম্পলটা দেখে বোঝা যাচ্ছে যে যে কোনো ধাতব অক্সাইড কি নেচার, তার প্রকৃতি কি হয়, প্রকৃতি বেসিক ইন নেচার হয়, মানে ক্ষারকীয় হয়। বোঝা গেল না গেল না? মানে আমাকে এই লাইনটা মনে রাখতে হবে যে ধাতব অক্সাইড, এটা আজ বলেন একদম 12-এ গিয়েও কাজে লাগবে। আমার কাছে ধরো সকালবেলায় দুজন 12-এর পড়তে এসেছিল, তাদের এই বেসিক কোশ্চেন, মানে ওই কখন অক্সাইড হচ্ছে, মানে কখন ওই বেসিক অক্সাইড, কখন নিউট্রাল, আর কখন তোমার অ্যাসিডিক হয়, এর এক্সাম্পল দিয়ে এমসিকিউ কোশ্চেন ছিল। মানে 4টে অপশন দিয়েছে, একটা ধরো এখানে যেমন ম্যাগনেসিয়াম অক্সাইড, ওখানে ধরো Na2O2 দিয়েছে, H2O2 দিয়েছে, CuO দিয়েছে, Al2O3 দিয়েছে, CuO দেয়নি, এটা ওখানে P2O5 ছিল। তো এর মধ্যে বলছে যে কোনটা মেটাল অক্সাইড, মানে কোনটা অ্যাসিডিক আর কোনটা বেসিক। যেমন ধরো Al2O3 এইটা হচ্ছে তোমার মেটাল আছে, কিন্তু এটার অ্যাসিডিক ক্যারেক্টারও আছে, বেসিক ক্যারেক্টারও আছে, মানে যেটাকে উভয়ধর্মী অ্যাম্ফোটেরিক নেচার বলা হচ্ছে, মানে উভয়ধর্মী বলা হচ্ছে। আবার ধরো Na2O2 উভয়ধর্ম হচ্ছে, যার দুটো ক্যারেক্টার থাকবে, আর বেসিক, হ্যাঁ অ্যাসিডিকও থাকবে। হ্যাঁ মানে এরকম, মানে এটাই তো উভয়ধর্মী হচ্ছে। Al2O3 যেটা, হুম, Al2O3, ওরকম, মানে একটা জায়গায় নিউট্রাল আবার অন্য জায়গায় অ্যাসিডিক বা বেসিক, ওরকম এক্সাম্পল নিউট্রাল। ওরকম এক্সাম্পল দেখতে হবে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তুমি যেটা বলছো এটা আছে, কিন্তু নেই এরকম ব্যাপার না, আছে, আমি দেখে বলে দেবো। তাহলে আমার ধাতব অক্সাইড কি হলো, ক্ষারকীয় প্রকৃতি, তাই তো?
মানে ধাতু সব সময় ক্ষার তৈরি করবে। এবারে এই এক্সাম্পলটা আছে, বলছে একটি পোর্সেনিল পাত্রে গন্ধক নেওয়া হলো, গন্ধক মানে কি সালফার নিয়ে তাকে আগুন দিয়ে পোড়ালে, এবার লম্বা রাবার, তোমাদের বইতেই আছে, একদম তোমার বই থেকেই আমি নিলাম ছবিটা, লম্বা রাবারের নল লাগানো ফ্যানেল পোর্সেনিল পাত্রের উপর করে রাখা হলো এবং রাবার নলের অন্য প্রান্তে একটি বিকার রাখা জলের মধ্যে ডোবানো হলো। এই যে যেমন যেটা করা হয়েছে, এই বিকারটা মানে এমনি কাঁচের যেটা আমরা যেটা হচ্ছে কি বলে গ্লাস বা বড় বাটি যেটা বলি সেটাকেই বিকার বলে। মানে ওইটাই ল্যাবে এরকম ছোট গ্লাস যেটা হয়, মানে কাঁচের গ্লাস দেখেছো তো বড়, ওই কাঁচের গ্লাসটাতেই তোমার হচ্ছে তোমার এরকম দাগ থাকবে, মানে মানে জাস্ট গ্লাসকেই বলা হচ্ছে, সেটা কাঁচের এবং মেজার মানে কত এমএল করা আছে সেটাকেই বিকার বলা হচ্ছে ল্যাবে, আর কিছু না। ঠিক আছে, এবার এই বিকারে রাখা জলের মধ্যে ডোবানো হলো, এই যেমন জল ডুবিয়ে রেখেছে, এবার ফানেলটাকে হিট করছে, বলছে গন্ধক পুড়ে যে গ্যাস উৎপন্ন হচ্ছে। আচ্ছা, গন্ধক পুড়ে কি গ্যাস উৎপন্ন হবে? গন্ধক মানে কি বললাম? তাহলে সালফারের সি কোথা থেকে আসবে? সালফারের ফর্মুলা তো এস, তাহলে এর সঙ্গে অক্সিজেন অ্যাড করছো, মানে আমি সালফার গুলোকে আমি এইমাত্র কম্বাসন কথাটা বলেছি, দহন কথাটা, দহন কার প্রেজেন্সে হবে? অক্সিজেনের প্রেজেন্সে। তাহলে অক্সিজেনের প্রেজেন্স মানে কি? অক্সিজেন O2, তাহলে এটা ফর্ম করবে কি SO2, সালফার ডাইঅক্সাইড। এই সালফার ডাইঅক্সাইডটাকে বলো না, ওইটা তো নিচেটা কালো হয়ে গেল, সালফার গুঁড়োটা যেটা মানে প্রপার সালফার কালো হবে না, ও সালফার ডাইঅক্সাইড হয়ে বেরোবে। এবার তুমি সালফার গুঁড়ো নিয়েছো, টোটালটাই গ্যাস ফরম্যাটে বেরিয়ে আসছে। এই যে বলছে গন্ধক পুড়ে যে গ্যাস উৎপন্ন হবে তা কিছুটা বিকারের জলে দ্রবীভূত হবে। এবার বিকারের জলে লাল লিটমাস কাগজ ও নীল লিটমাস কাগজ ডোবানো হলো, দেখা গেল যে লাল লিটমাস কাগজের বর্ণের কোনো পরিবর্তন হলো না, কিন্তু নীল লিটমাস কাগজের বর্ণ লাল হয়েছে, সুতরাং উৎপন্ন দ্রবণটি আম্লিক। বোঝা গেল না? বোঝা গেল না? এবার এখানে রিয়াকশনটাতে আসো, সালফার অক্সিজেনের সঙ্গে রিয়াক্ট করে সালফার ডাইঅক্সাইড ফর্ম হচ্ছে, কোনটা? হ্যাঁ অ্যাসিডিক, কারণটা বুঝে নাও। SO2 যখন ওয়াটারের সঙ্গে রিয়াক্ট করছে তখন এটা সালফুরিক অ্যাসিড ফর্ম হচ্ছে। অ্যাকচুয়ালি এই রিঅ্যাকশনটা এরকম ভাবে এটা SO3 ফরম্যাটে আসে, যেহেতু এখানে সালফার ডাইঅক্সাইড বলছে, সালফার ডাইঅক্সাইড বলো। হ্যাঁ সালফার ডাইঅক্সাইড তো ফর্ম হচ্ছে, সালফার ডাইঅক্সাইডে এই বিকারেতে তুমি কি নিয়েছো? ওয়াটার নিয়েছো, ওয়াটার সঙ্গে রিয়াক্ট করে সালফুরিক অ্যাসিড ফর্ম করছে, তাহলে সালফুরিক অ্যাসিড কি অ্যাসিড? তার মানে তার নেচার কি হলো? অ্যাসিডিক এর নেচার। তার মানে মেন কত বক্তব্য কি হলো, যে ধাতব অক্সাইড বেসিক ইন নেচার মানে ক্ষারকীয় প্রকৃতির, আর অধাতব অক্সাইড আম্লিক প্রকৃতির, মানে নন মেটাল ইজ অ্যাসিডিক ইন নেচার and metal oxide is basic in nature। মনে থাকবে না এই লাইনটা? আর অসমি জানতে মানে হচ্ছে ধাতব অক্সাইড অল টাইম বেসিক ইন নেচার মানে ক্ষারকীয় ধর্ম, মানে ক্ষারকীয় প্রকৃতি, আর অধাতব মানে মেটাল ছেড়ে বাদ বাকি যা রয়েছে, মানে যেমন ধরো সালফার, সেটা হবে অ্যাসিডিক। সিম্পল কিভাবে মনে রাখবে, মানে তোমাকে অ্যাসিড বললেই তোমার মাথায় কি আসবে? HNO3 নাহলে সালফুরিক অ্যাসিড,
তো সালফিউরিক অ্যাসিডের মধ্যে ধাতু কিছু দেখতে পাচ্ছ? তার মানে ওটা কি অধাতু। যেহেতু সালফিউরিক অ্যাসিড হচ্ছে অ্যাসিডিক এর নেচার, মানে আম্লিক প্রকৃতির, তার মানে অধাতু থেকেই তুমি কি পাচ্ছ? অ্যাসিড পাচ্ছ। এবার তাহলে এর অপোজিটটা মনে রাখবে, যেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, তোমাকে যদি ক্ষার কেউ বলে, মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো সোডিয়ামটা কি মেটাল। তার মানে একটা কথায় উত্তর আসছে যে মেটাল অক্সাইড ইজ বেসিক ইন নেচার অ্যান্ড নন মেটাল অক্সাইড ইজ অ্যাসিডিক ইন নেচার। মানে ধাতব অক্সাইড ক্ষারকীয় প্রকৃতির, অধাতব অক্সাইড আম্লিক প্রকৃতির। বোঝা গেল? তো এই দুটো ওয়ার্ডই মনে রাখতে হবে। তাহলে সেই লাইনটাই এখানে বলছে, পরীক্ষা করে দেখা গেল যে তোমার বেশিরভাগ ধাতুর অক্সাইড ক্ষারকীয় এবং অধাতুর অক্সাইড আম্লিক হয়। বোঝা গেল না? গেল না? তার মানে যে কোনো জায়গায় তোমাকে যদি এক্সাম্পল জিজ্ঞেস করে কোনটা ক্ষারকীয় অক্সাইড কোনটা ক্ষারকীয় অক্সাইড না, তখন কি বলবে? তখন এই উত্তরটা দিতে পারবে তো? মনে থাকবে তো এই ওয়ার্ডটা? এবার দেখো, এবার বলছে কিছু রিয়াকশন আসবে, মানে তোমার বলছে সোডিয়াম, এরপরে রিয়াকশনটা আসবে তোমার জলের সঙ্গে ধাতু অধাতুর বিক্রিয়া। এটা আসবে তোমার জলের সাথে ধাতু অধাতুর বিক্রিয়া। এবার বলছে সোডিয়াম পটাশিয়াম। সোডিয়াম পটাশিয়াম আগের দিনে বলেছিলাম, মানে সোডিয়ামকে তুমি জাস্ট বেসিনে ছেড়ে দিলে দুম করে জ্বলে উঠবে, ঠিক আছে, মানে যেমন বম ফাটার মতন ব্লাস্ট করার মতন তৈরি হবে, মানে কারণ সোডিয়ামের রিঅ্যাক্টিভিটি বেশি। সেই রিঅ্যাক্টিভিটিটাই এখানে আসবে। বলছে সোডিয়াম ও পটাশিয়াম ঠান্ডা জলে তীব্রভাবে বিক্রিয়া করে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। মানে ঠান্ডা জল মানে সোডিয়াম প্লাস ওয়াটার দিলে এখানে ফর্ম করবে তোমার সোডিয়াম পারঅক্সাইড N2O2 প্লাস H2, বা পটাশিয়ামও তাই, রিঅ্যাক্ট করে তোমার হাইড্রোজেন গ্যাস দেবে। বলছে এই বিক্রিয়ায় প্রচুর তাপ উৎপন্ন হয়। এই তাপ উৎপন্ন হওয়াটাকে কি বলে? এক্সোথার্মিক, এন্ডোথার্মিক? মানে তাপদায়ী না তাপগ্রাহী? তাপগ্রাহী। মানে এক্সোথার্মিকটা হচ্ছে তাপদায়ী আর এন্ডোথার্মিকটা হচ্ছে তোমার তাপগ্রাহী। দায়ী, দায়ী মানে ওইটা দেখবে রয়েছে বইতে, মানে ধরো এই সকালবেলা, হ্যাঁ লিখে নাও। এক্সোথার্মিক হচ্ছে তোমার তাপদায়ী, আর এন্ডোথার্মিক হচ্ছে তোমার তাপগ্রাহী। যেখানে তাপ উৎপন্ন হবে, মানে যেই রিয়াকশন করে তাপ ফর্ম হবে, মানে তাপ আসবে, সেইটা হবে এক্সোথার্মিক। আর যাকে তোমাকে তাপ দিতে হবে মানে রিয়াকশন হওয়ার আগে, সেইটা হবে এন্ডোথার্মিক। বুঝতে পারলে? এবার দেখো, তাহলে সোডিয়াম পটাশিয়ামের সঙ্গে গেল। এবার বলছে ক্যালসিয়াম, ক্যালসিয়ামকে ঠান্ডা জলে বিক্রিয়া করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। মানে এখানে ক্যালসিয়াম ঠান্ডা জলে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, কিন্তু বিক্রিয়ার তীব্রতা কম, মানে রিয়াকশনটা এই সোডিয়াম পটাশিয়ামের মতন হবে না। মানে এখানে ধরো তুমি ক্যালসিয়াম নিলে Ca+H2O, এখানে ফর্ম করবে তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এখানে কিন্তু হিট হবে না, মানে তাপ উৎপন্ন হবে না।
মানে যেমন সোডিয়াম পটাশিয়ামের মতন যে মানে প্রচুর তাপ উৎপন্ন হচ্ছিল, এখানে কিন্তু ক্যালসিয়ামের ক্ষেত্রে হবে না। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ফর্ম হবে, কিন্তু তোমার তাপ উৎপন্ন হবে না। বোঝা গেল? আবার বলছে যে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, লোহা ঠান্ডা জলে বিক্রিয়া করে না। এগুলো এই প্রপার্টি গুলোই পরীক্ষায় আসে, এবং এরা স্টিমের সঙ্গে বিক্রিয়া করে। স্টিম মানে কি? মানে জলীয় বাষ্প, বা তোমার 1 কেটলি জল নিলে তাকে বয়েল করার পরে যে ভেপারটা ফর্ম হচ্ছে ওটাই স্টিম। নর্মাল ওয়াটারই তো হচ্ছে, ঠান্ডা জল মানে জল, গরম জল তাহলে রিয়াকশন হবে না। মানে এটা একদম ধরো এমনি নর্মাল জলেতে বিক্রিয়া হয়ে যাবে, এবার তোমার যদি গরম হয় তাহলে আর বিক্রিয়া হবে। বোঝা গেল? ওই খাবারের মধ্যে পাবে, বিক্রিয়া করার মতন কোথাও পাবে না। মানে ওই তুমি মেডিসিনে পাবে, নালে কোনো খাবারের মধ্যে তুমি যেটা ডেলি খাওয়া দাওয়া করছো ওর ভেতরেই ক্যালসিয়াম পাবে। মেডিসিনে দেখো, সব মেডিসিনের ভেতর তো ক্যালসিয়াম থাকে না, এবার তুমি ওইটাকে সেপারেট করবে কি করে? ওর সঙ্গে আরো হচ্ছে কি বলে কম্পাউন্ড হয়েছে মিক্স করে, ওদের ক্যালসিয়ামের সঙ্গেও আরো কিছু আছে। হুম, প্রপার ক্যালসিয়াম ডাইরেক্ট আমাদের শরীরেই ঢুকবে না, শুধু ক্যালসিয়াম শরীরে ঢুকবে না, তার সঙ্গে মিক্সড করে মানে যেটাকে ক্যালসিয়াম, ওর ওখানে একটা দেখবে অ্যামাউন্ট বলে দেওয়া আছে যে এত পার্সেন্ট ক্যালসিয়াম আছে, এত পার্সেন্ট ক্যালসিয়াম, বা ওরকম পাওয়ার দেওয়া থাকে। তার সঙ্গে পাওয়ার ছাড়াও আরো কিছু মিক্সড রয়েছে, মানে শুধু ক্যালসিয়াম ওতে নেই। তাহলে এটা ক্যালসিয়ামের গেল। এবার ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, লোহা ঠান্ডা জলে বিক্রিয়া করে না, কিন্তু যেটা ওয়াটার ভেপার, মানে একটা কেটলিতে জল গরম করলে যেই ভেপারটা ফর্ম হয়, বাষ্পটা ফর্ম হয়, সেটাকেই স্টিম বলা হয়। তো সেখানে ঠান্ডা মানে বিক্রিয়া করে তোমার হাইড্রোজেন গ্যাস দেবে, মানে Fe প্লাস, Fe মানে তোমার আয়রন, এখানে ওয়াটারের সঙ্গে রিয়াক্ট করে ফর্ম করছে Fe2O3 প্লাস H2। আমি এখানে ব্যালেন্স করিনি কিন্তু, মানে আয়রন ওয়াটারের সঙ্গে রিয়াক্ট করে তোমার Fe2O3 প্লাস হাইড্রোজেন গ্যাস দিচ্ছে, কারণ ঠান্ডা জলে এরা বিক্রিয়া করে না, কিন্তু স্টিম মানে জলীয় বাষ্প যেটা, ভেপার যেটা, ওর সঙ্গে রিয়াক্ট করছে Fe2, আচ্ছা আমি ঠিক লিখলাম রিয়াকশনটা, Fe3O4 হবে, Fe2O3 তো আয়রন হয়ে যাচ্ছে, Fe3O4। বোঝা গেল? আচ্ছা এর ভেতরে কি ফেরিক ফেরাস দুটোই আছে? ফেরিক টাচ এর মধ্যে দুটোই আছে, FeO and Fe2O3, এই দুটোই আছে। আমি এখানে কি লিখেছি? Fe3O4, এখানে হ্যাঁ এই দুটো এই ফরম্যাটেই এইটা থাকে। এটা পরবর্তীকালে 11-এ গিয়ে এর অক্সিডেশন নাম্বার বলবে, মানে অক্সিডেশন জারণ সংখ্যা ক্যালকুলেট করতে বলবে। তখন এইটা নর্মাল প্রসিডিওর যেটা আছে তাতে লিখলেই ভুল হয়ে যাবে, এটা 8/3 হবে, যেই তুমি 8/3 লিখবে কেটে 0 দিয়ে দেবে, কারণ এই Fe3O4 এই ফরম্যাটে আছে, একটা হচ্ছে তোমার এইটা হচ্ছে +2 আর এইটা হচ্ছে তোমার +3। বোঝা গেল না? বোঝা গেল না? মানে এখন অল্প অল্প করে শুনতে শুনতেই মুখস্থ হয়ে যাবে। এবার এটা গেল আয়রনের ক্ষেত্রে। আবার বলছে যে অ্যালুমিনিয়ামও হবে। অ্যালুমিনিয়াম তোমার ধরো এটা Al+,
H2O, এখানে ফর্ম করবে Al2O3 প্লাস H2। এগুলো সবই কি এর প্রেজেন্সে হচ্ছে? জলীয় বাষ্প, মানে ওয়াটার ভেপার। ওয়াটার ভেপার মানে যেটাকে আমরা কেটলিতে জল গরম করলে যে ভেপারটা ফর্ম হয়, ওই ভেপারেতে হিট করতে হবে। বোঝা গেল? সেই জন্যই যখন অ্যালুমিনিয়াম বা আয়রনকে, লোহাকে একদম জলে নিমজ্জিত অবস্থায় রেখে দিলে মরচে ধরে না। জানো তো না জানো না? বায়ু এয়ার কন্ট্যাক্টে আসে না এরকম ব্যাপার না। কন্ডিশনটা হচ্ছে এইটা, যে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, লোহা ঠান্ডা জলে বিক্রিয়া করে না। তা না হলে তো হাওড়া ব্রিজ কবেই ডুবে যেত। বোঝা গেল? বা এমনি লোহার ব্রিজ, সেখানে হচ্ছে কি বলে, লোহার যে পাত দিয়ে বিভিন্ন সব দেখবে তোমার ওই ওই নৌকা টুঙ্কা যাওয়ার জন্য একটা ভেরি বানায় না, যেটা ওইটাকে কি বলে, ঘাট বানায়। ওটা টোটালটাই তো, নিচেরটা টোটালটাই লোহা। মানে তুমি দেখে দেখে থাকতে পারো, মানে নদীর টদীর সাইডে গেলে, বা তুমি যদি কলকাতায় আসো, কলকাতায় ওই নৌকাতে চলাচলি করলে, যেটা হচ্ছে তুমি দেখবে যে মাঝখানে, নদীর মাঝখানে একটা এরকম হচ্ছে কি বলে, সিলিন্ডার দিয়ে, মানে সিলিন্ডার মানে বড় জেটির মতন করে দিয়ে আছে, ওইটা টোটালটাই লোহা। দেখবে একদম মরচে ধরে লাল হয়ে রয়েছে একদম। এবার ওর নিচের অংশটা, একদম নিচেতে, সেখানে মরচে ধরেন, কারণ হচ্ছে ওটা টোটালটাই ঠান্ডা জলের মধ্যে রয়েছে। এবার উপরের অংশটা, ওখানে তোমার কি সূর্যের তাপ আসছে, জল ওয়াটার কি হচ্ছে, ভেপার হচ্ছে। তাহলে ভেপার হলেই তখন এই রিয়াকশনটা আসছে, রাস্ট এসে যাচ্ছে Fe3 ওপর। বোঝা গেল না? বোঝা গেল না? এই যে রাস্টের যে ফর্মুলাটা লিখেছে Fe3 ওপর, তো তো এইটা, বা আবার অ্যালুমিনিয়ামও তাই, ঠান্ডা মানে প্রপার জলে নিমজ্জিত থাকলে তাহলে রিয়াকশন হবে না, কারণ ম্যাগনেসিয়াম এগুলো হচ্ছে এদের রিঅ্যাক্টিভিটি অর্ডার থেকে আসছে। মানে যে হাইড্রোজেনের উপরে আছে, মানে একদম সবার উপরে প্রথমে আছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, লেড, হাইড্রোজেন, তারপর কপার, মার্কারি, সিলভার আর গোল্ড আছে। আবার ধরো, আচ্ছা সীসা কি জিনিস জানো? লেড, লেডকে সীসা বলে। তামা, রূপা কোনো অবস্থাতেই জলের সঙ্গে বিক্রিয়া করে না। বোঝা গেল? আবার কার্বন, সালফার, আয়োডিন প্রভৃতি অধাতু জলের সঙ্গে কোনো বিক্রিয়া করে না। কার্বন মানে মানে কাঠ কয়লা, বাংলা কথা মনে রাখো। ওদের যতই জল দাও কিছুই হবে না, রিয়াকশন করে না। সালফারও তাই, সালফার বারুদ দিয়ে জল দিলে রিয়াকশন হয় না। আবার আয়োডিন অধাতু জলের সঙ্গে বিক্রিয়া করে না। তার মানে এই যে সীসা, লেড, তামা, সোনা, রূপা, এগুলো সব হাইড্রোজেনের নিচে আছে রিঅ্যাক্টিভিটি সিরিজে, তাই এরা রিয়াক্ট করে না। এটা এক্ষুনি এর এক্সপ্লেনেশন আসবে। এর পরের পয়েন্ট আছে ধাতু অধাতুর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া, মানে আয়রন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। মানে হচ্ছে ধরো Fe, আমি ব্যালেন্স করছি না কিন্তু, Fe প্লাস HCl, এখানে হবে ফেরিক ক্লোরাইড FeCl3 প্লাস H2O, H2O না H2, মানে হাইড্রোজেন ফর্ম হবে FeCl3। এটা যদি ব্যালেন্স করো তাহলে এখানে 2 আছে, তাহলে এখানে 2HCl ব্যালেন্স করতে জানো তো তোমরা? তার মানে ব্যালেন্স হচ্ছে বোথ সাইডে নাম্বার অফ অ্যাটমটাকে, মানে অ্যাটমের সংখ্যাটাকে সমান করা, তাই তো? তার মানে এটা যদি ব্যালেন্স করো কি হবে, কত Fe হবে? এখানে এটা ক্লোরিন 3টে আছে, তাহলে এটা যদি 2 করো, এখানে 6 করতে হবে, তাহলে 2Fe হলে এখানটা 2Fe হবে, এখানটা হয়ে যাবে 3। তাহলে এইটা হচ্ছে ব্যালেন্স করে, মানে এটার নাম কি, ফেরিক ক্লোরাইড। ফেরিক ক্লোরাইড।
সরে যাচ্ছে না, ফেরিক ক্লোরাইড হবে। Fe plus HCl gives FeCl3 plus H2, ব্যালেন্স করলে 2Fe plus 6HCl plus 2FeCl3 plus 3H2, বোঝা গেল? আবার ধরো ম্যাগনেসিয়ামের সঙ্গে হলে ম্যাগনেসিয়ামের কি হয়, ক্লোরাইডের ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর হাইড্রোজেন মানে Mg plus HCl gives MgCl2 plus H2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আবার ধরো অ্যালুমিনিয়াম Al plus HCl, এখানে ফর্ম করবে AlCl3 plus H2, এগুলো এটারও ব্যালেন্স করা নেই, এটারও ব্যালেন্স করবে, এখানে 3টে ক্লোরিন আছে, তাহলে আমাকে এখানে 3টে লিখতে হবে, কিন্তু 3টে লিখলে ম্যাচ হবে না, কারণ এখানে তাহলে তোমাকে 6 করতে হবে, এখানে এটা 2 করতে হবে, এটা 2 করতে হবে, এটা এখানে 3 করতে হবে, বুঝতে পারলে না? বুঝতে পারলে না? আবার জিঙ্কের সঙ্গে HCl এর রিঅ্যাকশনে তোমার ZnCl2 ফর্ম হবে আর ওয়াটার হাইড্রোজেন হবে, তাহলে এখানে ব্যালেন্স করলে কি হবে, এইটার ব্যালেন্স বলো। আর কিছু? হ্যাঁ, শুধু HCl2 করলেই তাহলে ম্যাচ হয়ে যাবে। তাহলে এগুলো সবই কি হচ্ছে, আয়রন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে রিঅ্যাক্ট করে তোমার ফেরিক ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর জিঙ্ক ক্লোরাইড ফর্ম করছে। এবার বলছি যে কপার লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না, অধাতু লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না, ঠিক আছে? এর পরের দিকে আরো রিঅ্যাকশন আসবে। তাহলে এরকম হচ্ছে কেন, মানে সবাই হাইড্রোজেন, যেমন ধরো কপার বা তোমার সিলভার বা গোল্ড হচ্ছে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে রিঅ্যাক্ট করলো না, আবার এখানে জলের সঙ্গেও কেউ রিঅ্যাক্ট করলো না। তো এটা হওয়ার কারণ হচ্ছে এদের রিঅ্যাক্টিভিটি সিরিজ। তোমাদের বইয়েতে এই পেজটা আছে, দেখো এই যে সিরিজটা দেওয়া আছে, দেখো করছি না, একটু ছোট করে দিই। এবার দেখো, এটা দেখতে পাচ্ছ তো, না দেখতে পাচ্ছ না? তো এইটা তোমার হচ্ছে তোমার রিঅ্যাক্টিভিটি সিরিজ, যে এখানে দেখো তোমাদের বইয়েতে এরকম সমান করে দিয়েছে, বা সব থেকে মনে রাখার সুবিধে সব থেকে ওপরে রয়েছে, তুমি যত হায়ার ক্লাস উঠবে দেখবে এরকম ভাবে লেখা আছে, প্রথমে পটাশিয়াম, তারপর সোডিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, লেড, হাইড্রোজেন, তার নিচে হচ্ছে তোমার কপার, এই তো অর্ডারে রয়েছে। তারপর রিঅ্যাক্টিভিটি অনুসারে মানে পটাশিয়াম সব থেকে মোস্ট রিঅ্যাক্টিভ, হ্যাঁ রিঅ্যাক্টিভিটি অনুসারে। এইটা হচ্ছে এই যেখানে লেখা আছে এটা সবচেয়ে বেশি সক্রিয়, আর এইদিকে লেখা হচ্ছে সবচেয়ে কম সক্রিয়, মানে এরা নর্মাল টেম্পারেচারে মানে অ্যাসিড বা ওয়াটারের সঙ্গে রিঅ্যাক্ট করে হাইড্রোজেন গ্যাস দেবে না, বা কোনো সল্টের ক্ষেত্রেও আসবে, যদি ক্যালসিয়াম সালফেট নাও, যেমন ধরো কপার সালফেট নিয়েছো, কপার সালফেট থেকে ক্যালসিয়াম সালফেট, মানে সল্ট কোনো সল্টকে রিপ্লেস করবে না, এটা পরের দিকে আরো আসবে। এখন শুধু হাইড্রোজেন গ্যাস কে দিচ্ছে এবং কেন দিচ্ছে না, বা কে দিচ্ছে কে দিচ্ছে না, মানে জলের সঙ্গে আর লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে,
এবং কেন দিচ্ছে না এই দিকটা হচ্ছে তোমার হচ্ছে সক্রিয়তা, মানে রিঅ্যাক্টিভিটি বৃদ্ধি পাচ্ছে, এই দিকটা সক্রিয়তা বৃদ্ধি হচ্ছে। আর এই দিকটা মানে এইটা হচ্ছে এই দিকটা হাইড্রোজেনের আগে যেগুলো আছে, হাইড্রোজেনের পরে যেগুলো আছে এখানে সক্রিয়তা হ্রাস হচ্ছে। এবার ধরো এখানে দেখলে যে কপার HCl এর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন দিচ্ছে না, বা আবার ধরো লেড দেয়নি, এই যে আগের লাইনটা যেটা দেখলে যে কপার লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না। আবার এখানের লাইনটা দেখলে সীসা, তামা, সোনা, রূপা কোনো অবস্থাতেই জলের সঙ্গে বিক্রিয়া করে না, কারণ বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস দেয় না। তার লজিক হচ্ছে তোমার এখানে এই রিঅ্যাক্টিভিটি সিরিজটা, যে হাইড্রোজেনটা হচ্ছে তোমার মাঝখানে রয়েছে, হাইড্রোজেনের উপরে যারা আছে তারা অ্যাসিড বা ওয়াটারের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস দেবে, যারা হাইড্রোজেনের নিচে আছে তারা অ্যাসিড বা ওয়াটারের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস দেবে না। প্রথমে মোস্ট রিঅ্যাক্টিভ হচ্ছে তোমার পটাশিয়াম, তারপর সোডিয়াম, তারপর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, লেড, হাইড্রোজেন। এটার একটা ওই ফার্স্ট অক্ষর দিয়ে একটা রিদম রয়েছে, কিন্তু রিদম ওরকম শর্টকাট নিয়ম মনে রাখলে তাহলে ওই নিয়মগুলো মনে থেকে ওভারঅল অ্যান্সার দেওয়া যাবে না। অনেকে ধরো এইটাকে অনেক দেখবে কেমিস্ট্রি টিচার যারা আছে তারা এটাকে প্রথম অক্ষরগুলোকে নাম দিয়ে একটা রিদম সাজিয়ে দিয়েছে, ঠিক আছে? রিদমটাকেও মনে রাখতে হবে এবং রিদমের যেই অ্যাব্রিয়েশনটা থাকছে সেটাও মনে থাকতে হবে, তবে তুমি তখন সেই রিদমটাকে অ্যাপ্লাই করতে পারো। তো নর্মালি সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, লেড কোনটা কার পরে আছে মনে রাখার চেষ্টা করবে, মনে না রাখলেও কোনো প্রবলেম নেই, কারণ এক্ষুনি তোমার ইলেকট্রোকেমিস্ট্রি আসছে না। আবার যখন ইলেকট্রোকেমিস্ট্রি আসবে তখন এই সিরিজটা মনে রাখারই প্রয়োজন নেই, তখন ভ্যালু দিয়ে মনে রাখতে হবে বা ভ্যালু ক্যালকুলেশন করতে হবে। এই যে আয়রন, লেড, জিঙ্ক, না পিরিয়ডিক টেবিলে নেই, পিরিয়ডিক টেবিলের এক্সপ্লেনেশনটা আলাদা, সেটা অ্যাটমিক স্ট্রাকচার থেকে এক্সপ্লেনেশন আসবে, যেটা পরের চ্যাপ্টার আছে তোমাদের অ্যাটমিক পরমাণুর গঠন, যেটা স্ট্রাকচার অফ ম্যাটার যেটা দিয়েছে পদার্থের গঠন, এখানটাতে কিছুটা আসবে, এই জায়গাটা ওই জায়গাটা ভালো কেমিস্ট্রি রয়েছে। তাহলে আমরা কি এখান থেকে কি বললাম যে বিভিন্ন ধরনের ধাতুদের অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস উপাদানের ক্ষমতা থেকে দেখা যায় যে ধাতুর সক্রিয়তা সমান না, এবং ধাতুদের সক্রিয়তা ক্রম হাইড্রোজেনের সাপেক্ষে দেওয়া, তার মানে এই যে তালিকাটা দেওয়া রয়েছে, হাইড্রোজেনের বাঁ দিকে যে ধাতুগুলো আছে তারাই অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, মানে যেটা এটা বাঁ দিকে আছে আর এটা পরের দিকে আছে ডান দিকে আছে। বা এরকম বলতে পারো যারা হাইড্রোজেনের ওপরে আছে তারা জল বা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস দিচ্ছে, যারা হাইড্রোজেনের নিচে আছে তারা জল বা অ্যাসিডের সঙ্গে রিঅ্যাক্ট করে হাইড্রোজেন গ্যাস দিচ্ছে না। এখানে তোমাদের বইতে যেটা দেওয়া রয়েছে যে তোমার ডান থেকে বাম দিক, মানে আবার এই যে ধাতুগুলো বাঁ দিকে যে ধাতুগুলো আছে তারাই কি বলছে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস দিচ্ছে, আবার যারা ডান দিকে আছে মানে বাঁ দিকে থাকা কোনো মৌল ডান দিকের মৌল যৌগ থেকে প্রতিস্থাপিত হবে না, মানে যেটা বললাম, মানে ধরো কপার সালফেট নিয়েছো, কপার সালফেট জিঙ্কের সঙ্গে রিঅ্যাক্ট করে তোমার কপার ফর্ম হতে পারে, মানে জিঙ্ক প্লাস কপার সালফেট CuSO4, এইটা এখানে ZnSO4 হতে পারে, দিয়ে Cu হতে পারে, মানে আমার কপারকে রিমুভ করে দিচ্ছে, মানে প্রতিস্থাপিত করে দিচ্ছে। যেই লাইনটা এখানে বলছে যে আবার তালিকার বাম দিকে থাকা কোনো মৌল, বাম দিকে মানে এই দিকটা, সেটা ডান দিকে, এই যে এখানে বলছে কপার সালফেট দ্রবণে লোহার পেরেক ডুবিয়ে দিলে দেখা যাবে লোহারের গায়ে লালচে বাদামি বর্ণের ধাতব হয়েছে। আমি এখানে দিয়েছি জিঙ্ক দিয়েছি Zn,
জেডেন কপার সালফেটের সঙ্গে রিয়াক্ট করে জিঙ্ক সালফেট এবং কপারকে প্রতিস্থাপিত করছে। আর তোমাদের এখানে যেটা বলেছে যে যে এই রিয়াকশনটা এরকম CuSO4 প্লাস Fe, এখানে বলছে FeSO4 প্লাস Cu, এইটা বাদামি বর্ণে, এই যে বাদামি বর্ণে ধাতব কপার, এই যে এইটা ধাতব কপারটা বাদামি বর্ণে, তো এইটা ফর্ম হচ্ছে। আমি ওখানে একটা এক্সাম্পল দিচ্ছি, মানে এইটার কারণ হচ্ছে এই যে কপার আর আয়রন, এখানে দেখো কপার কোথায় আছে, এই জায়গায় আছে হাইড্রোজেনের পরে, মানে হাইড্রোজেনের নিচে, আর হচ্ছে আয়রন কোথায় আছে, এইটা এখানে আছে। কি বললাম যে যে প্রতিস্থাপিত করবে, মানে যেমন ধরো এখান থেকে কপারটা প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে, মানে কপারটা মেটাল হিসাবে বেরিয়ে যাচ্ছে, তার মানে প্রতিস্থাপিত করছে কে, আয়রনটা করছে। আয়রন কপারের আগে আছে বা ডান দিকে আছে, মানে এটা ডান দিক হচ্ছে আর এটা বাঁ দিক হচ্ছে। যে ডান দিকে আছে সে বাঁ দিকের লবণকে প্রতিস্থাপিত করতে পারবে, করে ধাতু মানে ধাতু তৈরি করতে পারবে। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? যেমন এখানে জিঙ্ক, দেখো জিঙ্ক এখানে আছে, কপার এখানে আছে। আবার যদি এই দুটোর মধ্যে দেখো, ধরো অ্যালুমিনিয়াম বা ম্যাগনেসিয়াম যদি নিয়ে করো, সেখানেও যে আগে আছে সেই প্রতিস্থাপিত করতে পারবে, মানে রিঅ্যাক্টিভিটি দিকে যে উপরে আছে সে নিচের সল্টকে প্রতিস্থাপিত করতে পারবে। তো সেই লাইনটাই এখানে বলেছে অ্যালুমিনিয়াম প্রতিস্থাপিত হবে, ম্যাগনেসিয়াম প্রতিস্থাপিত করবে। এখানে কি নিয়েছি আয়রন, আয়রনটা কোথায় আছে, আগে আছে, তো যে আগে থাকবে তার নিচে সল্টকে প্রতিস্থাপিত করতে পারবে। বুঝতে পারলে? তো ওটাই এখানে বলেছে মেন। এরপরে আর কি আছে, আর কিছু নেই। তাহলে এইখানের এই এক্সাম্পলটা আসতে পারে। এর পরের দিন এদের ব্যবহার গুলো বলবো, মানে কোথায় কোনটা ইউজ হয়, এই দিয়ে এমসিকিউ থাকবে। বোঝা গেল? ঠিক। তো আজকে এই পর্যন্তই থাকবে, বোঝা গেল? শোনা যাচ্ছে। মানে বৃহস্পতিবার দিন, বৃহস্পতিবার দিন কি স্কুল যাবে তোমরা? তাহলে 5টা থেকে এমনি ক্লাস আছে, তাহলে ঠিক আছে, এই সপ্তাহটা করো, তারপর দেখছি কি হয়। হুম হুম আলাদা আলাদা ক্লাসে পড়াবো। হুম হুম হ্যাঁ, সেটা হতে পারে। সেটা ফার্স্ট ক্লাস আর্টসের ইংলিশ ক্লাসটা করলে, মানে ধরো এই রবিবার নালে এই শনিবার দিন ওই ইংলিশ টিচার আসবেন, তো তো ওই শনিবার দিনের ক্লাসে ওনাকে যদি আমি অ্যাড করি, মানে সেটা তোমাদেরকে আমি বৃহস্পতিবার দিন বলে দেবো, কারণ উনি বৃহস্পতিবার দিনও আসবেন। হুম, 7টা থেকে 9টা। আগে দেখুন, আগে আমি ওদের সাথে কথা বলি, মানে ওদের সাথে কথা বলতে ওনাদেরকে আমি যেটা বলে রেখেছি সব